বাংলাদেশে গত বছরের অগাস্টের পর মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়, তবে কিছু উদ্বেগের বিষয় রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2024-এ এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে। অপরাধীদের জবাবদিহির জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সাথে কাজ করেছে। সাধারণ বিচার ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করেছে দেশটি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ সংস্কার বা সংবিধান কিছুই হয়নি, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে বলে শঙ্কা তাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুব শক্তির সম্মেলনে এসব মন্তব্য করেন নেতারা। এ সময় বিএনপি ও গণমাধ্যমের সমালোচনা করে এনসিপি। এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির প্রথম সম্মেলন। এতে সংস্কার, সংবিধান, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন নেতারা। এখনও কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন সংবিধানের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান এনসিপি নেতারা। সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তারা। বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করে এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। সার্জিস আলমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল, যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারবে না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এনসিপি নেতারা আরও বলেন, এক বছরে অন্তর্বর্তী সরকার কি করেছে তা প্রকাশ করতে হবে, পরবর্তী সময়ে কি করতে চায় তাও জানাতে হবে। এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছরে এই সরকার কি কি করেছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তন চায়। বিএনপির আগামীর রাজনীতির লক্ষ্য যুব সমাজকে শক্তিতে পরিণত করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ সময় আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র 45,098টি। কেন্দ্রের দায়িত্বে থাকবেন 9,31,131 জন কর্মকর্তা। মঙ্গলবার কমিশন সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে এই তথ্য জানায় ইসি। এতে বলা হয়, শিগগিরই ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হবে। নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও।
প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় ১৩০ কোটি টাকা। এবার আগের সব নির্বাচনের চেয়ে ১০% বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা আগের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন কিনা তা খতিয়ে দেখবে ইসি। একই সাথে ভোট গ্রহণ কর্মকর্তা বাছাইয়ে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করা হবে। আগামী নির্বাচনে ভোট দিয়ে প্রবাসীরা নতুন অভিজ্ঞতা নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় প্রবাসীদের সাথে মত বিনিময়ে একথা জানান তিনি। বলেন, তার সরকার নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। স্বৈরাচারের ধ্বংস করা অর্থনীতি পুনরুদ্ধারে রেমিটেন্স বড় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। আমরা বিভিন্ন দেশের 3 দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। চাইলে যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম। প্রধান উপদেষ্টা বলেন, এবার নির্বাচনে ভোট দিয়ে নতুন অভিজ্ঞতা নেবেন প্রবাসীরা। তাদের পাসপোর্ট সমস্যা সমাধান সহ সব সেবা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন, কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে তারা সমস্ত প্রস্তুতি দিচ্ছে। স্বৈরাচারের ফেলে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও জানান অধ্যাপক ইউনূস। বলেন, বিপুল রেমিটেন্সের কল্যাণে অর্থনীতি অনেকটাই স্বস্তির জায়গায় রয়েছে। এই 1 বছরের মধ্যে অর্থনীতি গড়ে দাঁড়ালো এই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের দিই ধন্যবাদ জানাই। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা আলাদাভাবে সমাধানে সরকারের নজর রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা নাগরিক সেবা বলে একটা আলাদা বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করেছি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট এবং ভারতের আসাম সহ সীমান্তের ওপারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়ে আগামী 2 দিনে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া সিলেট, ময়মনসিংহ সহ কয়েকটি বিভাগে আগামী বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস কেন্দ্র জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনার পানিও বৃদ্ধি পেতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, ফলে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির স্তর সতর্ক সীমা অতিক্রম করেছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। পানির চাপ অব্যাহত থাকায় এরই মধ্যে নিম্নাঞ্চলের বাড়ি ঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে পদ্মার পানি। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 10,000-এর বেশি মানুষ। প্লাবিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। পানি বৃদ্ধির আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে পানি বৃদ্ধির কারণে ভোগান্তি নিয়ে জানাবেন, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন?
দেখুন, রাজশাহীতে অর্থাৎ রাজশাহীর যে পদ্মা নদী সেটি বিপদসীমা প্রায় ছুঁই করছে, কেননা গেল 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি বেড়েছে, যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে। গতকালকে ছিল 17.46, আজকে 17.48 সেন্টিমিটার পানি উচ্চতা, এবং সেই সাথে পানির মাত্রা ক্রমেই বাড়ছে। এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে যেহেতু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে পাহাড়ি ঢলের কারণে কিন্তু রাজশাহীর যে পদ্মা, রাজশাহীর কোল ঘেঁষে পদ্মা বয়ে গেছে, পদ্মার পানি কিন্তু বাড়ছে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে, এটি কিন্তু তারা একটি ধারণা করছেন। এবং সেই সাথে যখন পানি বাড়ছে তখন মধ্যচরে অর্থাৎ রাজশাহীর যে পদ্মা নদী, এতে বছরে অধিকাংশ সময় পানি না থাকার কারণে ঠিক নদীর মাঝ বরাবর অনেক বড় বড় চর পড়ে থাকে, সেইখানে অনেক মানুষ কিন্তু ছিন্নমূল মানুষ সেখানে তাদের আবাসস্থল গড়ে তোলেন। এবং দেখা গেছিল যে রাজশাহীর যে পদ্মা নদীর মাঝখানে যে মধ্যচর যেটা বলা হয়ে থাকে, সেই মধ্যচরে প্রায় 3 শতাধিক পরিবার বসবাস করত। ঠিক পানি বেড়ে যাওয়ার কারণে চরগুলো এখন ডুবে গেছে। এই মানুষগুলো কিন্তু শহরমুখী হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিয়েছেন, যে যার মতো করে অবস্থান করছেন। এবং পানি উন্নয়ন বোর্ডের এরই মধ্যেই কিন্তু রাজশাহী শহররক্ষা যে বাঁধগুলো রয়েছে সেগুলোতে তাদের সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে, এবং সেখানে যে জনসমাগম বা জনসাধারণের যে পদচারণা ছিল সেগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং তারা বলছিলেন যে বাঁধের সুরক্ষার কারণেই তাদের এই সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে রাজশাহীর যখন পানি বাড়ছে তখন পদ্মার কোল ঘেঁষে যে বাড়িগুলো রয়েছে, যে মানুষগুলো বসবাস করে, তাদের কিন্তু উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে, কেননা পদ্মার পানি বিপদসীমার বলা যেতে পারে পানি উন্নয়ন বোর্ডের ভাষায় অর্ধ মিটার আর বাড়লেই এই কিন্তু রাজশাহীর যে পদ্মা সেটি কিন্তু বিপদসীমায় অতিক্রম করবে, এবং সেই সাথে আশেপাশের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ঠিক সেই কারণেই পদ্মা পারে যে মানুষগুলো রয়েছে তাদের সংখ্যায় অনেকটাই রাত কাটছে। এবং সেই সাথে এখানে প্রস্তুতির যে বিষয়টি রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে শহররক্ষা বাঁধ তারা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করছেন, কোথাও কোনো ত্রুটি বা কোনো শঙ্কা বা ভাঙ্গনের শঙ্কা দেখলেই সেখানে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই প্রস্তুতি তাদের রয়েছে। সেইভাবেই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত পানির উচ্চতা অর্থাৎ পানির গতিবিধি তারা পর্যবেক্ষণ করছেন। সেই সাথে এখানে জেলা প্রশাসকের যে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে তারাও কিন্তু বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন, এবং তারা বলছিলেন যে তাদের পরবর্তী প্রস্তুতি অর্থাৎ বন্যায় প্লাবিত হওয়া এবং ক্ষতিগ্রস্ত এই মানুষ তাদের পাশে দাঁড়ানো বা তাদের সহায়তা করার জন্য জেলা প্রশাসক প্রস্তুত রয়েছে। এবং তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে তারা বিষয়গুলো দেখছেন। এবং এখানে একটি বিষয় বলা যেতে পারে যে রাজশাহীতে যেহেতু পানি অধিকাংশ সময় পদ্মায় পানি না থাকার কারণে পদ্মার নাব্যতা কিন্তু একটি সংকট রয়েছে। নাব্যতা সংকটের কারণে পানির ধারণ ক্ষমতা সেটি কিন্তু ক্রমে পদ্মার কমে গেছে, যার ফলে এখানে ঠিক আগের এখানে যদি বলা হয় থাকে 80 দশকের দিকে যে পদ্মার পানির ধারণ ক্ষমতা ছিল এই 2025 সালে এসে তা অর্ধেকের বেশি কিন্তু কমে গেছে। এখানে যারা নদী নিয়ে গবেষণা করেন, বিশেষ করে নদী গবেষক, তারাই কিন্তু এই ধরনের তাদের যে তথ্য সেটি বলছে যে আসলে পদ্মার ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে পদ্মায় এই বর্ষা মৌসুমে অর্থাৎ এই জুলাই, আগস্ট এবং মে এই মাসগুলো পর্যন্ত এই 3 মাস পানি থাকে, এরপরে কিন্তু পদ্মা আবার সেই মরা পদ্মায় পরিণত হয়ে থাকে, যার ফলে পদ্মায় পানি ধারণ ক্ষমতার কারণে এই কিন্তু অল্প পানিতেই এই যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে এবং বন্যার সংখ্যা দেখা দিচ্ছে। সেই কারণে পানি বিশেষজ্ঞরা বারবার বলছিলেন যে পদ্মায় নাব্যতা সংকট ফিরিয়ে নিয়ে আসতে পারলে হয়তো এই যে অল্প পানিতেই যে প্লাবিত হওয়ার যে সংখ্যা থাকে সেখান থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি, এটি নদী গবেষকরা বলছিলেন। তো এখন পর্যন্ত রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক তারা প্রস্তুত রয়েছেন যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এই ছিল রাজশাহী পদ্মা নদী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ। মাহফুজ, আমরা সকাল থেকে দেখছিলাম যে লালমনিরহাটে ভারী বর্ষণ হচ্ছে, এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে জানাবেন। আর যেহেতু অনেক এলাকায় এখন পর্যন্ত পানিবন্দী, সবশেষ কি তথ্য জানা গেছে পানি উন্নয়ন বোর্ড থেকে? দেখুন, একদিকে লালমনিরহাটের আকাশে কিন্তু ভারী বর্ষণ, পাশাপাশি ভারতের উজান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু 44টি গেট, তিস্তা ব্যারেজ পয়েন্টের যে 44টি গেট আছে সেটি কিন্তু খুলে রাখা হয়েছে, সেখান দিয়ে হু হু করে পানি আসছে এবং তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে ইতোমধ্যে কিন্তু সেই নিম্নাঞ্চল কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু বেশ কষ্টের মধ্যে পড়েছে। আমরা জেলা প্রশাসন সূত্রে যেমনটি জেনেছি যে এখন পর্যন্ত লালমনিরহাটের যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে প্রায় 5000 মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। তাদের যে গবাদি পশু সহ তাদের যে বাড়িঘর এবং চুলোয় কিন্তু রান্না হচ্ছে না। আমরা
বানভাসী মানুষের সাথে কথা বলে জেনেছি যে গতকাল কিন্তু সন্ধ্যা থেকে এই অভ্যন্তরে পানি প্রবেশ করে সেখানে কিন্তু তারা কিন্তু এখন পানির মধ্যে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি, লালমনিরহাটে কিন্তু আজকে যে তিস্তা নদীতে পানির ব্যারাজ পয়েন্টে যেটি ধারণ করছে হিসাব করা হয়েছে সেটি হচ্ছে 7 সেন্টিমিটার, বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে বন্যার সৃষ্টি হবে সেটি কিন্তু ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড। আর নিম্ন অঞ্চলের কথা যদি বলি, সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত কিন্তু ক্রমেই বেড়ে চলছে। মাহফুজ, যারা পানিবন্দী এলাকায় রয়েছে তাদেরকে কি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, এখন পর্যন্ত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেটি কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে কয়েকটি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেগুলো কিন্তু যারা বানভাসী আছেন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সেটি কিন্তু মজুদ রাখা আছে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সবাই কিন্তু তৎপর রয়েছে বানভাসী মানুষের জন্য সার্বিক সহায়তার জন্য। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। লালমনিরহাট এবং রাজশাহী থেকে পানি বৃদ্ধির তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করে। এদিন রিমান্ড শেষে সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করা হয়। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন তিনি। পরে তাকে কারাগারে নেওয়া হয়। গত 7 অগস্ট তাকে রিমান্ডে নেয় পুলিশ। গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিকের একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের গোপন বৈঠক হয়। সেখানে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ মেজর সাদিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে। আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগও তোলা হয় মামলার এজাহারে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় পেছনে থেকে যারা ইন্ধন দিয়েছেন তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্ত্রী ফরিদা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। মামলার বাদী, সব সাক্ষী ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক সহ পরিবারের নিরাপত্তা দেওয়ার আহ্বানও জানান ফরিদা বেগম। তুহিন হত্যা মামলা 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান ফরিদা। জীবন নিরাপত্তা এবং আমার পরিবারের এই হত্যাকাণ্ডের সাথে যারা পেছনে ইন্ধন দিয়েছে এবং টাকা খরচ করে ভাড়াটিয়া কিলার দিয়ে আমার স্বামীকে হত্যা করেছেন তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। সরকারের কাছে বিনীত অনুরোধ, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মামলা 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে সর্বোচ্চ শাস্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জুন মাসে মৃত্যু 19 জনের হলেও জুলাইতে হয় 41 জনের। আর অগাস্টের এই কদিনেই মৃত্যুর সংখ্যা 20। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 25,000, মৃত্যুও 100 ছাড়িয়েছে। এবছরের জুলাই মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ায়। বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় গত মাসে, যা 10,684 জন, মৃত্যুও হয় 41 জনের। এর আগে জুন মাসে আক্রান্ত হয় 5,951 জন, মৃত্যু 19 জনের। আর চলতি আগস্ট মাসের এ কদিনেই মৃত্যু ও আক্রান্ত জুলাই মাসের প্রথম 10 দিনের প্রায় দ্বিগুণ। চিকিৎসকরা বলছেন সাধারণত মে থেকে জুন মাসে রোগী বাড়তে থাকে, আর আগস্ট ও সেপ্টেম্বরে তা চূড়ায় পৌঁছায়। তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রথম 7 মাস পার হয়ে গেছে, ইদানিং কিছু ডেঙ্গু পেশেন্ট পজিটিভ পাচ্ছি। এতদিন তো আমরা NS1 পজিটিভ কম পেতাম, এই মাসে এসে মনে হচ্ছে পজিটিভিটিটা একটু বেড়েছে। আর সিমটমগুলো অলমোস্ট আগের মতোই আছে, জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা এবং বমি, লুজ মোশন, কারো কারো ক্ষেত্রে কাশিও আছে। দেশে 2023 সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি
3,21,179 জন মানুষ হাসপাতালে ভর্তি হন, আর সবচেয়ে বেশি 1,705 জনের মৃত্যু হয় বছরটিতে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে স্থানীয়দের উদ্যোগে শুরু হয়েছে ভুলুয়া নদী খনন। এই জন্য অর্থায়ন করছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুরো নদীর খনন কাজ শেষ করতে সরকারের সহায়তা চান তারা। এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় এই নদীর দখল ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে ঢাকায়। নদীর কোথাও পলি জমে ভরাট হয়ে গেছে, কোথাও আবার অবৈধ বাঁধ দিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। প্রায় 20 বছর ধরে অনেকটা মৃত প্রায় লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদী। ৭৬ কিলোমিটার দীর্ঘ নদীটির পানি প্রবাহ বাধাগ্রস্ত, তাই বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাতে হয় 20 এলাকার কয়েক লাখ মানুষকে। ব্যাহত হয় চাষাবাদও। ভোগান্তি এড়াতে সরকারের সহায়তা ছাড়াই নিজ উদ্যোগে ও অর্থায়নে নদী খননের কাজ শুরু করে স্থানীয়রা। আমরা এলাকাবাসী মিল্লা এই নদী কাটার উদ্যোগ নিয়েছি। এই নদী বহু বছর ধরে কাটা হয় না, এমনকি নদী আস্তে 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 নদী ভরে গেছে। সকল মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পানি জমা, পানির প্রতি চাষবাস সব বন্ধ। ভালো সারা পাচ্ছি, সকলে আমাদের উদ্যোগ স্বাগত জানাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও স্বাগত জানাচ্ছে। কেউ 100, কেউ 500, কেউ 1000 টাকা করে নদী খননের জন্য দিচ্ছেন, কেউ আবার নদী খননের কাজে শ্রম দিচ্ছেন। নদীর গতি ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। জনগণের 2-4 টাকা 100 টাকা নিয়ে এভাবে যে কাজ শুরু করার পরে এই এলাকার মানুষগুলো ঈদের আনন্দের চাইতে এরা বেশি আনন্দ পাচ্ছে। সরকারের কাছে, পানি উন্নয়নের কাছে, যেহেতু আমাদের এখানে অল্প অর্থায়নের কাজ, আমাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা আমরা কামনা করছি। প্রথম ধাপে গত 24 জুলাই থেকে আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে কোডেক বাজার পর্যন্ত 4 কিলোমিটার নদী খননের কাজ চলছে। সহায়তা পেলে পর্যায়ক্রমে ৭৬ কিলোমিটার ভুলুয়া নদীর পুরোটা খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অর্থনীতি এখন আর সংকটে নেই, বরং স্বস্তিকর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি একথা বলেন। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গেল বছরের ৮ আগস্ট অভ্যুত্থান পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এক বছরে কেমন চলল অর্থনীতি, সেই তথ্য জানাতেই এ সংবাদ সম্মেলন। অর্থ উপদেষ্টা জানালেন, 14 থেকে মূল্যস্ফীতি 8.5% নামানো বড় সফলতা। রমজানের বাজারে স্বস্তি, জ্বালানি খাতের বকেয়া পরিশোধের পাশাপাশি ধসে পড়া ব্যাংকিং খাতের সংস্কার অন্যতম অর্জন অন্তর্বর্তী সরকারের। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মতো। অতএব মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পরপরই পাচার হওয়া অর্থ ফেরত আনায় তৎপর ছিল সরকার। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য এটা অলরেডি হয়েছে, বেশ কতগুলো MLAs হয়েছে। তবে সমালোচনা হয়েছে এনবিআর এর অসন্তোষ ও বেশ কিছু কর্মকর্তার বাধ্যতামূলক অবসর নিয়ে। সংবাদ সম্মেলনে করদাতাদের হয়রানির বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্নের সঠিক তথ্য পূরণের জন্যই সতর্ক করেছে রাজস্ব বোর্ড। জিরো রিটার্ন দিতে হয় এবং সেখানে সব কলাম জিরো ফিল আপ করে রিটার্ন সাবমিট করে দেয়। এটা কিন্তু বিপজ্জনক। সেই কথাটাই আমরা ট্যাক্সপেয়ারদেরকে জানিয়ে দিয়েছি যে আসলে এটা হলে পরবর্তীতে যখন আপনাদের কেসটা অডিট করবে বা আপনাকে অ্যাসেসমেন্ট করবে, আপনি কিন্তু কোনো জবাব দিতে পারবেন না, কারণ আপনি সব তথ্যই মিথ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব আদায় বৃদ্ধি, শিল্প উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা আগামীতে বড় চ্যালেঞ্জ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির 40টি সরকারি ও বেসরকারি হাসপাতালের কোথাও নেই ব্লাড ব্যাংক। জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়ছেন রোগীরা, বাড়ছে মৃত্যু ঝুঁকিও। রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও এখনও তা মেলেনি বলছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
খাগড়াছড়ির ৭ লাখ মানুষের চিকিৎসায় রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে ৪০টিরও বেশি হাসপাতাল ও ক্লিনিক। তবে এর একটিতেও নেই কোনো ব্লাড ব্যাংক। বিভিন্ন দুর্ঘটনা, প্রসূতি, জরুরি অস্ত্রোপচার কিংবা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত জোগাড়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা। সময় মতো রক্ত দিতে না পারায় মারাও যাচ্ছে রোগী। একটা ব্লাড ব্যাংক নাই, আমাদের রোগী মারা যাইতে আছে রক্তের সমস্যায়। অনেক সময় আমাদের এখানে ব্লাড পাওয়া যায় না, ব্লাডের সংকট হয়। ব্লাড না থাকার কারণে অনেক রোগী চিকিৎসার কারণে অনেক লোক মারা যায়। রক্ত সংরক্ষণে রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানালো জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আশ্বাস মিললেও এখনো আসেনি যন্ত্রপাতি। বিভিন্ন অ্যাক্সিডেন্টের থেকে শুরু করে বিভিন্ন মাতৃকালীন জটিলতার কারণে আপনার জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। রাতের বেলা যদি আসে আমরা শেষ মুহূর্তে রক্ত দিতে পারি না। আমাদের বিভিন্ন জায়গাতে চিঠি দিয়েছি, আমরা পাইনি। সাদা আমাদেরকে আসে দিয়েছেন। পাহাড়ি জেলা খাগড়াছড়ির দুর্গম ও প্রান্তিক এলাকার রোগীদের জরুরি রক্তের যোগান দিতে ব্লাড ব্যাংক স্থাপনের পরিকল্পনা রয়েছে, জানালো রেড ক্রিসেন্ট সোসাইটি। এই এলাকাতে সেই রক্ত শূন্যতার থেকে অনেক মায়েরা মৃত্যুবরণ করে থাকে অকালেই। তো আমরা চাচ্ছি যে রেড ক্রিসেন্ট সোসাইটি এখানে একটা ব্লাড ব্যাংক করার চিন্তাভাবনা নিয়েছি। রক্ত সংরক্ষণে ব্লাড ব্যাংক স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎপাদনের শীর্ষ জেলা হলেও হঠাৎ আলুর দরপতনে দিশেহারা মুন্সিগঞ্জের কৃষক ও হিমাগার মালিকরা। হিমাগারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 11 টাকায়, অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে ব্যয় প্রায় 27 টাকা। আলুর বাম্পার ফলন হলেও হিমাগার সংকট ও অব্যাহত দরপতন রোধে সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। সরকারি হিসেবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 টাকা, এর সাথে হিমাগার ভাড়া 6 টাকা এবং অন্যান্য খরচ যোগ করলে দাঁড়ায় 27 টাকা। তবে মুন্সিগঞ্জে হিমাগারে সে আলু বিক্রি হচ্ছে মাত্র 11 টাকায়, আর খুচরায় 20 টাকা। এমন ভয়াবহ দরপতনে দিশেহারা কৃষক। 25টা 26টা 28টা ক্ষেত তৈরি করতে পড়ছে কলেস্ট্রল স্টোরে আনতে, কারণ 12টা 11টা 11:30 বেচে কৃষকের কত পরিমাণ লোকসান দেখেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরবর্তী যে আলু খেতি করবো কৃষকরা এই পুঁজিও টাকা থাকবো না। জেলায় 34,758 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 10,82,000 টন, যার লক্ষ্যমাত্রা চেয়ে 60,000 টন বেশি। 6টি উপজেলার 58টি হিমাগারে এবছর 5,07,000 টন আলু সংরক্ষণ করা হলেও বাজারজাত করা হয়েছে মাত্র 52,000 টন। এখনও মজুত রয়ে গেছে 4,55,000 টন আলু। গত বছর এ সময়ে মজুত ছিল 2,70,000 টন। এই আলু যে পরিমাণ আছে, আলু যদি বাইরে সেল না দেয় বা কিছু সরকার যদি না করে, তো আলু কলেস্টনে অনেক আলু থাইকা যাইব। সরকারের কাছে একটাই আবেদন, আলু ডিসিপির মাধ্যমে এটা বিতরণ করুক, নাইলে বাইরে সাপ্লাই দেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলু রপ্তানি ও সরকারি সংস্থার মাধ্যমে আলু কেনার তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দরিদ্র জনগোষ্ঠীকে চাল সহ অন্যান্য দ্রব্য তাদেরকে কম দামে যে সরবরাহ করি, সেখানে যদি আলু ফসলটাকে অন্তর্ভুক্ত করা যায়, আমার মনে হয় যে তাহলে কিছু আলু যদি সরকারিভাবে ক্রয় হয়, তাহলে আমার আলু চাষিরা কিছু উপকৃত হবে এবং আলুর বাজারের উপরে একটা ভালো প্রভাব পড়বে। নতুন মৌসুম শুরুর আগে ব্যবস্থা না নিলে আলু উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানের দাম কমায় লোকসানের মুখে দিনাজপুরের চাষিরা। গত বছরের তুলনায় 3 ভাগের 1 ভাগ দামও মিলছে না। চাষিরা বলছেন, সুপারির দাম বাড়ায় ক্রেতা কমেছে পানের। লোকসান ঠেকাতে প্রণোদনা ও রপ্তানির উদ্যোগ নেয়ার আহ্বান তাদের। বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন দিনাজপুরের অনেক চাষি। আগে পান চাষের লাভ হলেও এবারের চিত্র ভিন্ন। চাষিরা বলছেন, গত বছর 1 পোয়া পান 2000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমেছে 800 টাকায়। অন্যদিকে বাঁশ সুতলি সহ পান চাষের অন্যান্য উপকরণ ও সার কীটনাশকের দাম বেড়েছে। পানের দাম অনেক কম, কিন্তু আমরা নিয়ে যাতে বিক্রি করবো আমাদের ডেভেলপ হচ্ছে না। আপনার ফুল টুল এগুলা যেগুলা কিনতে যাচ্ছি, এগুলার দাম ধরেন অনেক টাকা লাগতেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবছর সুপারির দাম বাড়ায় বিক্রি কমেছে পানের, এতেই গুনতে হচ্ছে লোকসান। পান নিয়ে আসলে পরে কোনো দামই থাকে না, পাইকার ভিড়ে না। 2000 পান 500 টাকা দাম বলে। সুপারির দাম বেশি হওয়ার কারণে সঠিক পরিমাণে সুপারিও মনে করেন দিতে পারছে না এবং দোকানে সেলও সেরকম হচ্ছে না। এই সেল কম হওয়ার কারণে ওই যেমন সাধারণ দোকানদারেরাও পান কম কিনতেছে। ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও পান রপ্তানির দাবি জানিয়েছেন চাষিরা।
এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ। বিগত বছরের তুলনায় এবার পান চাষে কিছুটা দাম কম পাওয়াতে তারা প্রত্যাশা রেখেছেন যে সরকারি যদি সহায়তা পাওয়া যায় তাহলে এই ফসলটির চাষ আরও দিনে দিনে সম্প্রসারিত হবে এবং তারা জাতীয়ভাবে অবদান রাখতে সক্ষম হবে। দিনাজপুরে এবছর পান চাষ হয়েছে 210 একর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।